হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউপি এবং কেপি 2026-এর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জিকে ক্লাসের মাধ্যমে। এবং আজকে আমরা 9 নম্বর প্র্যাকটিস সেট করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, সাথে প্রচুর এক্সট্রা নোটস থাকে প্রত্যেকটা সেটেই, এবং আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, আজ ক্লাসের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কবে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 24শে জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, 9th ইন্টারন্যাশনাল স্পাইস কনফারেন্স হোস্ট করবে নিচের কোন শহর? সঠিক উত্তর হবে অপশন ডি, কোচি। 3 নম্বর প্রশ্ন, এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বক্সার? নিচের কোন ভারতীয় বক্সার এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, বিজেন্দর সিং। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দিক থেকে কোন স্থানে রয়েছে ভারত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এবং প্রথম স্থানে কে রয়েছে? আমেরিকা। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, 2026 সালের সমস্ত পুলিশ পরীক্ষার্থী ডাব্লিউপি, কেপি এবং আবগারি পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। পরীক্ষার প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে, এবং প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল নোটস। এছাড়া কেপি কনস্টেবল মেন পরীক্ষার সামনে রয়েছে, তো মেন্সের ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, শৈবাল সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ফাইকোলজি বলা হয়ে থাকে। দেখো, জীববিজ্ঞানের কিছু শাখা সম্পর্কে দেখে নেব। মাইকোলজি কি, সেটা হলো ছত্রাক সংক্রান্ত বিদ্যা। এপিকালচার, সেটা হচ্ছে মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা। হর্টিকালচার, সেটা হচ্ছে উদ্যান পালন সংক্রান্ত বিদ্যা। এবং এভিকালচার, সেটা হচ্ছে পাখি পালন বিদ্যা। দেখো, কালচার 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 যখন শব্দটা আসবে, ঠিক আছে, কালচার শব্দটা আসা মানে হচ্ছে হয় পালন, নয় কি আসবে, চাষ। ঠিক আছে, তো এখন পালন বলা হয়েছে, এখানে মৌমাছি চাষ সংক্রান্ত বিদ্যা, উদ্যান চাষ সংক্রান্ত বিদ্যাও হতে পারতো। কালচার শব্দটা মানে হচ্ছে কোনো কিছু চাষ করা বা পালন করা। আর দেখো, লজি, লজি মানে চাষ নয়, বরং যে বিষয়টা, সেই বিষয়টা ডাইরেক্ট সংক্রান্ত বিদ্যা, অর্থাৎ সেই বিষয়টা পুরোটা নিয়ে হচ্ছে বিদ্যা। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড হেরিটেজ ডে। সঠিক উত্তর হবে অপশন সি, 18ই এপ্রিল। দেখো, 22শে এপ্রিল পালন করা হয়ে থাকে বিশ্ব ধরিত্রী দিবস, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এবং 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 7 নম্বর প্রশ্ন, ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস লঞ্চ করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইরান। দেখো, কিছু সামরিক অপারেশন আমরা দেখে নেব। অপারেশন অজয়, সেটি হলো ইসরায়েল এবং হামাস যুদ্ধ থেকে ভারতীয়দের ফেরাতে এই অপারেশন করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো অপারেশন গঙ্গা, সেটা ইউক্রেন এবং রাশিয়া যখন যুদ্ধ চলছিল তখন ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে ভারত সরকার পরিচালনা করেছিল। অপারেশন পোলোর নাম তোমরা সকলেই শুনেছো, হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করতে এই
হচ্ছে অপারেশনটা চালানো হয়েছিল, তখন তৎকালীন ভারত স্বাধীন হওয়ার ঠিক পরপরেই। তারপর দেখো অপারেশন মেঘদূত, সিয়াচন হিমবাহ দখলের জন্য ভারত সরকার এই অপারেশন পরিচালনা করেছিল। 8 নম্বর প্রশ্ন, কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডেভিড হেয়ার কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন 1817 সালে। দেখো প্রতিষ্ঠা এবং সাল, প্রতিষ্ঠিত হয় কলকাতা স্কুল বুক, সেটা হচ্ছে 1817 সালে। এছাড়া কিছু তথ্য দেখে নেব। এশিয়াটিক সোসাইটি 1784 সালে প্রতিষ্ঠিত করেন স্যার উইলিয়াম জোন্স, খুবই ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন 1792 সালে জোনাথন ডানকান, এবং ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন 1800 সালে লর্ড ওয়েলেসলি। 9 নম্বর প্রশ্ন, খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, খান আব্দুল গফর খান। দেখো আন্দোলন এবং নেতৃত্ব সম্পর্কে দেখব। একে লাল কুর্তা বাহিনী বলা হয়ে থাকে, অর্থাৎ এই খুদাই খিদমতগার যে আন্দোলন বা বাহিনী ছিল, এর নেতা খান আব্দুল গফর খান ছিলেন এবং একে লাল কুর্তা বাহিনী বলা হয়ে থাকে। খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামেও পরিচিত, পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়া দেখো স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন কে? মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস, এবং চিত্তরঞ্জন দাস ছিলেন কে? প্রথম সভাপতি, পরীক্ষায় প্রশ্ন আসে। এবং স্বরাজ দল প্রতিষ্ঠিত হয় কবে? স্বরাজ দল প্রতিষ্ঠিত হয় 1923 সালে। আচ্ছা, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাসবিহারী বসু। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, মৌসুমী শব্দটি কোন ধরনের শব্দ থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, আরবি শব্দ থেকে। দেখো আরবি শব্দ মৌসুম থেকে এসেছে মৌসুমী শব্দটি। ভারতবর্ষে বর্ষার আগমন ঘটে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে, যার ফলে কোথায়? দিল্লি, ঠিক আছে, পাঞ্জাব, হরিয়ানা, এখানে কি হয়? শীতকালে বৃষ্টি হয়। কিসের জন্য? পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য। তারপর দেখো আধি একটি স্থানীয় ধূলিঝড় বা যেটি হচ্ছে রাজস্থানে দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক রবার পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, কেরলে। দেখো কৃষিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম, সেগুলো দেখে নেব। কফি উৎপাদনে প্রথম কর্ণাটক, চা উৎপাদনে প্রথম আসাম, ধান উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গ, এবং গম উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ। 12 নম্বর প্রশ্ন, রক্তকণিকার জন্ম কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি, অস্থি মজ্জায়। দেখো দেখো রক্ত সংক্রান্ত কিছু তথ্য দেখবো। রক্তকণিকা প্রধানত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা হয়ে থাকে। লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন, পরীক্ষায় বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। রক্তের কবরখানা বা বলতে পারো রক্তর যেখানে কি ধ্বংস হয়, এই কণাগুলোর তো একটা আয়ু রয়েছে, তো এইগুলো ধ্বংস হয় কোথায়? প্লীহাতে গিয়ে, তো সেই জন্য কবরখানা হয় প্লীহাকে। এবং রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে। 13 নম্বর প্রশ্ন, পাকিস্তান প্রস্তাবের জনক কে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, চৌধুরী রহমত আলী। দেখো 1940 সালে লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। মোহাম্মদ ইকবাল প্রথম পৃথক মুসলিম রাষ্ট্রের ধারণা দেন। তারপর দেখো জিন্নাহ দ্বিজাতিতত্ত্ব প্রদান করেন, এবং আগা খান এবং সালিমুল্লাহ 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। 14 নম্বর প্রশ্ন, ইলোরার পাথরে খোদাই করা মন্দিরগুলি কোন ধর্মের নিদর্শন বহন করে? প্রশ্নটা ভালো করে দেখবে, ইলোরার পাথরে খোদাই করা মন্দিরগুলি কোন ধর্মের নিদর্শন বহন করে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনটি, হিন্দু, বৌদ্ধ এবং জৈন, তিনটি ধর্মেরই নিদর্শন বহন করে ইলোরার মন্দিরগুলি। দেখো ডিটেলসে,
রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এই মন্দির নির্মাণ করেছিলেন। ইলোরার কৈলাস মন্দির একটি একক পাথর কেটে তৈরি, অর্থাৎ একটা মাত্র পাথর কেটে গোটা মন্দির নির্মিত। অজন্তা গুহাতে মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথেই সম্পর্কিত। এছাড়া জৈনদেরও কিছু তথ্য পাওয়া যায়, কিন্তু অজন্তা গুহাতে মূলত বৌদ্ধদের আহ ধর্মাবলম্বীদের সাথে সম্পর্কিত। এবং এখানে জাতকের কাহিনী লেখা রয়েছে। কি লেখা রয়েছে? জাতক কাহিনী। আচ্ছা, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। 15 নম্বর প্রশ্ন, সংবিধানের সপ্তম তফসিল কি কারণে গুরুত্বপূর্ণ? সপ্তম তফসিলে কি সম্পর্কিত ব্যাপারে বর্ণনা করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, কেন্দ্র এবং রাজ্য সমূহের ক্ষমতা বন্টনের তালিকা বিন্যাস করা রয়েছে সংবিধানের সপ্তম তফসিলে। দেখো, অষ্টম তফসিলে রয়েছে 22টি ভাষা, দশম তফসিলে রয়েছে দলত্যাগ বিরোধী আইন, 11তম তফসিলে রয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এবং 12তম তফসিলে রয়েছে পৌরসভা। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, টি রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত রয়েছে? কোন শহরে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জোরহাটে অবস্থিত রয়েছে টি রিসার্চ ইনস্টিটিউটটি। এবং জোরহাট কোথায়? আসাম। আসাম চা উৎপাদনে ভারতবর্ষে প্রথম। দেখো, গবেষণাগার এবং অবস্থান দেখে নেব কিছু। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুনে, ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে, ভারতীয় ক্যান্সার গবেষণাগার অবস্থিত রয়েছে মুম্বাইতে এবং ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুনে। 17 নম্বর প্রশ্ন, পথের দাবির রচয়িতা কে? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও অপশন বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, বিখ্যাত উপন্যাস সমূহ দেখে নেব। বৃষবৃক্ষ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মৃত্যুক্ষুধা লিখেছেন কাজী নজরুল ইসলাম, আরোগ্য নিকেতন লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিপিনের সংসার লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ কিছু উপন্যাস এবং তাদের লেখক সম্পর্কে দেখে নিলাম। 18 নম্বর প্রশ্ন দেখো, বিজ্ঞানের উপর থেকে, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্তি রাখতে ব্যবহৃত হয় নিচের কোন আচ্ছাদনটি? বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্তি রাখতে ব্যবহৃত হয় কিসে? দেখো, সঠিক উত্তর হবে অপশন ডি, কাঁচা লোহার আচ্ছাদন দিয়ে কি করতে হয়? যন্ত্রটিকে মুক্তি রাখতে হয়, না হলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ওই যন্ত্রটা কিন্তু খারাপ হয়ে যাবে। দেখো, পদার্থ বিদ্যা সংক্রান্ত কিছু তথ্য দেখবো। তড়িৎবাহী তারের চারিদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। লোহার চৌম্বক ভেদ্যতা খুব বেশি হওয়ার কারণে এটি রক্ষা করে। ঠিক আছে, বাইরে যদি কাঁচা লোহা দিয়ে দিই তাহলে সহজে বাইরের চৌম্বক ক্ষেত্র সহজে লোহাকে ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারবে না। তো লোহার চৌম্বক ভেদ্যতা খুব বেশি। তারপর দেখো, ফিউজ তারে সীসা এবং টিন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সীসা হচ্ছে পিবি আর টিন হচ্ছে এসএন। এবং ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ এবং গলনাঙ্ক নিম্ন। রোধ হবে উচ্চ এবং গলনাঙ্ক হবে নিম্ন। পরীক্ষায় প্রশ্ন আসে কি রকম বৈশিষ্ট্য হওয়া দরকার ফিউজ তারের ক্ষেত্রে। 19 নম্বর প্রশ্ন, উকাই প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন সি, তাপ্তি নদীর উপর। দেখো, কিছু নদী এবং পরিকল্পনা দেখে নেব। হীরাকুদ নদী পরিকল্পনা মহানদীর উপর অবস্থিত রয়েছে উড়িষ্যাতে এবং এটা হচ্ছে দীর্ঘতম নদী বাঁধ। পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর দেখো, তেহেরি বাঁধ ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে, এটা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। তারপর দেখো, পং বাঁধ বিপাশা নদীর উপর অবস্থিত রয়েছে পাঞ্জাবে এবং ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে পাঞ্জাবে এবং এটা হচ্ছে কি বৃহত্তম বাঁধ। 20 নম্বর প্রশ্ন, সাঁওতালি ভাষাকে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে? এবং আমরা একটু আগে দেখলাম অষ্টম তফসিল, যেখানে টোটাল
22টা ভাষা রয়েছে। তো 22টার ভাষার মধ্যে এই সাঁওতালি ভাষাও একটি, এবং কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটিকে যুক্ত করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 92তম সংবিধান সংশোধনী। কত সালে হয়েছিল? 2003। দেখো ডিটেলস দেখবো। অষ্টম তফসিলের অন্তর্গত 22টি ভাষা রয়েছে। 2003 সালে 92তম সংশোধনের মাধ্যমে সাঁওতালি, বোডো, ডোগরি এবং মৈথালি এই চারটি ভাষাকে যুক্ত করা হয়। তাও দেখো 1967 সালে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধিকে যুক্ত করা হয়, এবং 1992 সালে 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষাকে যুক্ত করা হয়। আগে টোটাল 14টি ভাষা ছিল, ঠিক আছে। তারপরে দেখো এখানে 4টে ভাষা এবং এখানে 4টে ভাষা, সরি ভুল বললাম, কোঙ্কনি, মণিপুরি, নেপালি এখানে 3টে, এখানে সাঁওতালি, বোডো, ডোগরি, মৈথিলি 4টে 7টা, এবং সিন্ধিকে নিয়ে 8টা। তাহলে 14 আর 8-এ টোটাল হয়ে গেল বর্তমানে 22টি ভাষা। কিন্তু একদম শুরুতে অষ্টম তফসিলে কতগুলো ভাষা ছিল? 14টি ভাষা ছিল। পরবর্তীকালে এই 3টে সংবিধান সংশোধনের মাধ্যমে ধীরে ধীরে আরো 8টা ভাষাকে যুক্ত করে এখন বর্তমানে 22টি ভাষা হয়েছে। 21 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব ভারতের কোন রাজ্যে সর্বাপেক্ষা বেশি দৃষ্টিগোচর হয়? সঠিক উত্তর অপশন সি, পাঞ্জাবে। দেখো সবুজ বিপ্লব সম্পর্কে তথ্য দেখবো। 1960-এর দশকে এটি শুরু হয়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল তখন? তখন চলছিল তৃতীয় পঞ্চবার্ষিকী। এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে, এবং পৃথিবীর ক্ষেত্রে কাকে বলা হয়ে থাকে? পরীক্ষায় প্রশ্ন আসে, নরম্যান বোরলগকে। আচ্ছা, প্রধানত গম এবং ধান উৎপাদনে বিপ্লব ঘটেছিল এবং উচ্চ ফলনশীল বীজ HYV ব্যবহৃত হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, লালা হরদয়াল। দেখো সান ফ্রান্সিসকোতে 1913 সালে প্রতিষ্ঠা হয় গদর পার্টির। প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। সভাপতি কে ছিলেন? সোহান সিং ভাগনা। গদর শব্দের অর্থ হলো বিপ্লব, এবং ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন নওজোয়ান ভারত সভা। পরীক্ষায় প্রশ্ন আসে। এবং কত সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন? 1926 সালে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, HF। HF এর নাম কি? হাইড্রোফ্লুরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোফ্লুরিক অ্যাসিড। দেখো HCl এবং HNO3 3:1 মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলে। এটাও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে HCl হবে 3 আর HNO3 1। 24 নম্বর প্রশ্ন, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রাসেলসে। দেখো ন্যাটো ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, বাংলাতে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ফিনল্যান্ড 2023 সালে ন্যাটোর নতুন সদস্য হয়েছে। আচ্ছা, জাতিসংঘের সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে, এবং আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর রয়েছে হেগ শহরে। হেগ শহর কোথায় অবস্থিত রয়েছে? নেদারল্যান্ডস। ঠিক আছে, নেদারল্যান্ডে। 25, ভারতীয় সংসদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? দেখো সংসদে কি রয়েছে? সংসদে রয়েছে লোকসভা এবং রাজ্যসভা, সাথে রাষ্ট্রপতি, তাই তো। কিন্তু এখানে বলা হচ্ছে সংসদ, তার মানে আমরা সব থেকে ছোটটাই নেব। লোকসভার সদস্য হতে গেলে 25 বছর, রাজ্যসভা 30 বছর, এবং রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর। তো ন্যূনতম 25। সঠিক উত্তর হবে অপশন সি, 25 বছর হতে হবে।
দেখো বয়সসীমা, লোকসভাতে 25 বছর, রাজ্যসভাতে 30 বছর, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর, আর পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে গেলে 21 বছর হলেই হবে। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ইউরিয়া কে আবিষ্কার করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিজ্ঞানী হুইলার ইউরিয়া আবিষ্কার করেন। কত সালে? 1828 সালে। এবং ইউরিয়া সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে, সেটি কি? সেটা হচ্ছে ইউরিয়া হচ্ছে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ জৈব যৌগ, যেটি যেটি হচ্ছে কি ল্যাবে সিনথেসিস করা হয়েছে। ঠিক আছে, এর আগে পর্যন্ত ইনঅর্গানিক বিভিন্ন কম্পাউন্ড সিনথেসিস করা গেছে, কিন্তু অর্গানিক কম্পাউন্ড এই প্রথম, যেটা হচ্ছে ইউরিয়া, সেটাকে ল্যাবে সিনথেসিস করেছেন কে? এই হুইলার। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কারক দেখে নেব। অক্সিজেনের আবিষ্কারক জোসেফ প্রিস্টলি, হাইড্রোজেনের আবিষ্কারক হেনরি ক্যাভেন্ডিস, নাইট্রোজেনের আবিষ্কারক রাদারফোর্ড, পলিওটিকার আবিষ্কারক জোনাস সল্ক। নেক্সট দেখো 27, গুরু শিখর কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, রাজস্থানে। দেখো কিছু গুরুত্বপূর্ণ পর্বত এবং তাদের উচ্চতম শৃঙ্গ দেখে নাও। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর 1722 মিটার, এবং তোমরা বর্তমানে দেখছো যে আরাবল্লী পর্বত নিয়ে প্রচুর ঝামেলা চলছে, কেননা নতুন সরকার একটা নতুন নিয়ম পাস করেছে যে যে 100 মিটারের নিচের কোনো আর মানে পাহাড়কে আরাবল্লী পর্বতের অন্তর্গত ধরা হবে না। এবং সব থেকে আশ্চর্যজনক, আরাবল্লী পর্বত শৃঙ্গেতে প্রায় 12,000-এর মতো মানে পাহাড় রয়েছে ছোট বড় করে, এবং 100 মিটারের নিচে রয়েছে মাত্র 1000টার মতো পাহাড়, আর বাদ বাকি ম্যাক্সিমাম তোমার 11,000-এর উপর সেটা কি রয়েছে ওই 100 মিটারের মানে নিচে, অর্থাৎ বলতে পারো প্রায় 80 থেকে 90% পাহাড় হচ্ছে 100 মিটারের নিচে, আর মাত্র 10% রয়েছে 100 মিটারের উপরে। তো এখন প্রশ্ন বিভিন্ন পরিবেশবিদদের মধ্যে জন্মাচ্ছে যে এই বাকি যে পাহাড়, সেটাকে মাইনিং এর কাজ লাগানো হতে পারে। এরকম আগেও আমরা দেখেছি হাঁসদেও জঙ্গল কেটে সেখানে মাইনিং হচ্ছে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তারপর দেখো পশ্চিমঘাট পর্বত আনাইমুদি, যার সর্বোচ্চ শৃঙ্গ 2695 মিটার, এবং শুধুমাত্র পশ্চিমঘাট নয়, এটা গোটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা 2637 মিটার, এবং সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় 1352 মিটার। 28, ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক উত্তর, এটা ইজি প্রশ্ন, অপশন সি, তামিলনাড়ু। দেখো কত্থক নৃত্যটি দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে, কুচিপুড়ি নৃত্যটি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, কথাকলি এবং মোহিনীআট্টম নৃত্যটি দেখতে পাওয়া যায় কেরালাতে, এবং সাত্রিয়া নৃত্যটি দেখতে পাওয়া যায় আসামে। টোটাল ভারতবর্ষে 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে। 29, জৈনদের আদি গ্রন্থ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, কল্পসূত্র। দেখো কল্পসূত্র লিখেছিলেন ভদ্রবাহু। এটি প্রধানত ভুল রয়েছে, এটা প্রধানত কি ভাষায় রচিত? প্রাকৃত প্রাকৃত ভাষায় রচিত। তারপর দেখো পূর্বা জৈনদের আদি ধর্মীয় সাহিত্য, যা বর্তমানে এখন বিলুপ্ত। দ্বাদশ অঙ্গ, জৈনদের ধর্মের প্রধান 11টি অঙ্গ এবং একটি দৃষ্টিবাদ, টোটাল 12টি, তো সেটাকে বলা থেকে কি দ্বাদশ অঙ্গ। 30 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে? এই প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম জন ভুল করে থাকে, যেহেতু এখানে ইউরিয়া ইউরিনের সাথে সম্পর্কিত, তো মূত্রথলি করে দেয়, কিন্তু মূত্রথলি উত্তর হবে না, হবে অপশন বি, যকৃৎ। দেখো রক্ত থেকে ইউরিয়া আলাদা করে বৃক্ক বা কিডনি। যকৃৎ হলো মানবদেহের বৃহত্তম গ্রন্থি।
যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে এবং সেই ইউরিয়া আমাদের মূত্র এবং রক্তে কি হয়, মেশে, এবং সেই ইউরিয়াকে পৃথক করে কি বৃক্ক বা কিডনি, এবং সেটা মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বের করে দেয়। আচ্ছা, গ্লাইকোজেন সঞ্চিত হয় কোথায়? যকৃতে। এটাও পরীক্ষায় প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট স্টার মার্ক করবে। গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? যকৃতে সঞ্চিত হয়। এখান থেকে পরীক্ষায় আর একটা কি প্রশ্ন আসতে পারে, কোন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়? সেটা হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে। 31, তানসেনের আসল নাম কি? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, রামতনু পান্ডে। দেখো, ঐতিহাসিক কিছু ব্যক্তিবর্গের আসল নাম দেখে নেব। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী, নানা সাহেবের আসল নাম ধন্দুপান্ত, বীরবলের আসল নাম মহেশ দাস এবং চাণক্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। নেক্সট দেখো 32, কোন পরিবহন ব্যবস্থাকে অর্থনীতির ধমনী স্বরূপ বলা হয়ে থাকে? সেটি হবে অপশন সি, রেলপথ। ভারতের রেলপথ প্রথম চালু হয় কত সালে? পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হবে 1853। 33, কোন উদ্ভিদকে দক্ষিণ ভারতে সবুজ সোনা বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, নারকেলকে। 34 দেখো, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, হিমাচল প্রদেশে। দেখো, কিছু অতিরিক্ত তথ্য দেখবো। হিমাচল প্রদেশের অন্যান্য পার্ক দেখো, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক। আচ্ছা, এরপর দেখো জিম করবেট, এটি হলো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে, উত্তরাখণ্ডে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটি এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, আসামে অবস্থিত রয়েছে, এবং নামদফা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে। 35 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মাঝে মধ্যে লু প্রবাহিত হয় নিচের কোন অঞ্চলে? সঠিক উত্তর হবে অপশন বি, মালভূমি অঞ্চল। এবং কোথায় মূলত? সেটা হচ্ছে বাঁকুড়া জেলায়। 36, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড ডালহৌসি। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়? 1848 সালে। দেখো, প্রথম সাতারা রাজ্য এই নীতিতে দখল করা হয় ওই 1848 সালে। তারপর দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি, 1798 সালে। এবং চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, 1793 সালে। 37, পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, বিটুমিনাস। সব থেকে ভালো কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, এবং এখানে 80%-এর উপর কি থাকে? কার্বন থাকে। যে কয়লাতে যত পরিমাণ কার্বন বা যত পার্সেন্টেজ কার্বন বেশি থাকবে, সেই কয়লা সব থেকে ভালো। বিটুমিনাসে থাকে কত? 60 থেকে 80। অর্থাৎ অ্যান্থ্রাসাইটের পরে যেটা ভালো সেটা হচ্ছে বিটুমিনাস। তারপরে হচ্ছে লিগনাইট, এখানে থাকে কত? 40 থেকে 60% কার্বন। আর পিট কয়লা সব থেকে খারাপ, সেটা হচ্ছে 40%-এর নিচে কি থাকে? কার্বন থাকে। দেখো, ভারতে বেশিরভাগ কয়লা গন্ডোয়ানা যুগের। অ্যান্থ্রাসাইট হলো সেরা মানের কয়লা। লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়ে থাকে, বাদামি কালারের হয়ে থাকে, তাতে কার্বনের পরিমাণ খুবই কম থাকে বলে বাদামি কালার হয়ে থাকে। এবং রানীগঞ্জ পশ্চিমবঙ্গের প্রধান কয়লা খনি। আর ভারতে ম্যাক্সিমাম কোন কয়লা পাওয়া যায়? বিটুমিনাস পাওয়া যায়। 38, টিউলিপ গার্ডেন কোথায় অবস্থিত রয়েছে? কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন ডি, জম্মু কাশ্মীরে। দেখো, এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান, ডাল লেকের তীরে জবরওয়ান রেঞ্জের পাদদেশে অবস্থিত রয়েছে। এটি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন নামেও পরিচিত রয়েছে। 39, গের সপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
সঠিক উত্তর অপশন বি, সরাবতী নদীর উপর অবস্থিত রয়েছে। দেখো কিছু জলপ্রপাত এবং রাজ্য সম্পর্কিত তথ্য দেখবো। কুঞ্চিকল বরাহী নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে এবং এটি ভারতের কি উচ্চতম জলপ্রপাত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীতে কর্ণাটক এবং গোয়া রাজ্যে অবস্থিত রয়েছে। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে এবং হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপরে ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ভারতকে স্বাধীনতা প্রদানের মাউন্ট ব্যাটেনের পরিকল্পনার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অর্থাৎ বলতে পারো 1947 সালে ভারত স্বাধীনতার সময়। সঠিক উত্তর হবে অপশন ডি, জেবি কৃপালিনী। দেখো 1947 সালে দেশ ভাগের সময় কৃপালিনী সভাপতি ছিলেন। মৌলানা আজাদ ছিলেন কংগ্রেসের দীর্ঘতম সময় সভাপতি, অর্থাৎ অনেক দিন পর্যন্ত বা দীর্ঘ সময় ধরে তিনি টানা কংগ্রেসের সভাপতি ছিলেন। তারপর দেখো সর্দার বল্লভভাই প্যাটেল করাচি অধিবেশনে 1931 সালে সভাপতিত্ব করেন এবং জওহরলাল নেহেরু লাহোর অধিবেশন যেটা 1929 সালে হয়েছিল এবং যেখানে পূর্ণ স্বরাজ্যের দাবি উত্থাপন করা হয়েছিল সেইখানে সভাপতিত্ব করেন। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর, একদম পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি টপিক প্রত্যেকটি বিষয়ের উপর থেকে আমি প্রশ্ন উত্তর রেখেছি। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই রকম প্রশ্ন উত্তর আমি নিয়ে আসবো তোমাদের আপকামিং নতুন বছরের পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে। এখান থেকে অনেক প্রশ্ন রিভাইজ হবে, প্র্যাকটিস হবে এবং তোমরা পরীক্ষাতে একদম হুবহু কমন পাবে। তো যাই হোক, ক্লাসটা শেষ করব গুরুত্বপূর্ণ ঘোষণা তার আগে। ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026 আপকামিং নতুন বছরের পুলিশ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তিকে লক্ষ্য করে, ডাব্লিউপি কেপি এবং আবগারি পুলিশকে লক্ষ্য করে প্রত্যেকটি পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্নকে অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে সম্পূর্ণ নতুনভাবে নতুন রূপে ক্লাসগুলো করানো হচ্ছে। সাথে মক টেস্ট থাকছে প্রত্যেকটা টপিকের উপর থেকে, পিডিএফ নোটস এবং স্টাডি মেটেরিয়াল। এছাড়া নেক্সট তোমাদের কনস্টেবল মেন পরীক্ষা রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল যেটা হলো তার মেন পরীক্ষা, সে মেনের ব্যাচ কোর্সে লঞ্চ করা হয়েছে। তো সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা এখানে ক্লাস পাবে, প্রস্তুতি পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন না থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।